নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শিশু দিবস উপলক্ষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের সংগঠনগুলির পক্ষ থেকে পালিত হলো বিভিন্ন কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কোথাও বৃক্ষরোপণ, কোথাও মিড ডে মিলে বিশেষ মেনু, কোথাও বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তিস্তা উদ্যানে সময় কাটানোর মধ্যে দিয়ে পালিত হলো দিনটি। পানীয় জল সরবরাহ নিয়ে চাপানোউতোর শুরু হয়েছে মাল ব্লকের উদলাবাড়িতে। সরকারি উদ্যোগে রিজার্ভার হলেও জল পাচ্ছে না গ্রামের মানুষজন। দপ্তরের সঠিক নজরদারির অভাব এবং ঠিকাদারের কাজে ঢিলেমির অভিযোগ করলেন উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের আজকের স্পেশাল মেনু ছিল মাংস ভাত। আর এই অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে শিশুদেরকে নিজে হাতে মাংস ভাত পরিবেশন করলেন ডিপিএসসির চেয়ারম্যান। শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে। স্কুলের কচি কাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হলো শিশু দিবস। সাত সকালে স্কুল প্রাঙ্গণে মোটু পাতলু দুই কার্টুনকে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে দারুণ আনন্দ করতে দেখা গেল। শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়ারা যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের উপস্থিতিতে রঙিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে শিশুদেরকে চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি এদিন মিড ডে মিলের মেনুতে শিশুদের জন্য স্পেশাল ডিশ হিসেবে মাংস ভাতের আয়োজন করা হয়। সবাই হাততালি দাও। এটা তো একটা আলাদাই আনন্দ। এটা শিশু দিবস, এটা আমাদের জলপাইগুড়ি সদর গার্লসের প্রতি বছরই পালন করা হয়। সমস্ত স্কুলই এটা পালন করে। তো এখানে যেমন ছাত্র সংখ্যা বেশি আছে, আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সবাই সাড়ম্বরে এই দিনটা পালন করা হচ্ছে। খুব ভালো লাগছে। মোটু পাতলু এসেছে, বাচ্চারা তার উৎসাহে একদম আত্মহারা। কারণ শিশু মনকে যত স্বতঃস্ফূর্তভাবে তাদের চাহিদা মেটাবে, তত তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। এটাই পণ্ডিত জওহরলাল নেহরুর স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন যেন বাস্তব হয়, তার জন্য এই দিনটাকে অত্যন্ত মর্যাদার সহিত পালন করা হচ্ছে। কি দেখলে তুমি? মোটু পাতলু। তারপর দেখে ভালো লাগলো। খুব ভালো লাগছে। কি করলে তার সাথে? চকলেট দিলাম, হাই করলাম। তোমাকে কি দিল? আমাকে চকলেট দিল। চকলেট দিয়েছে। আর কিছু দেয় না। আর কিছু দেয় নাই? আগে কোথায় দেখতে মোটু পাতলুকে? টিভিতে। আর এখন কোথায় দেখলে? এখন এখানে দেখলে। ও কি করলো তোমাদের সাথে? হাই করলো, চকলেট দিল। ভালো লাগলো? হ্যাঁ। আজকের দিনটা কিভাবে পালন হলো বাচ্চাদের? আজকে তো একটু বিশেষ দিন। আজকের দিনটাকে আমরা একটু অন্যরকম ভাবে সাজাতে চেয়েছি, যার জন্য আজকে আমাদের সবচেয়ে খুদে যে পড়ুয়ারা রয়েছে আমাদের প্রেপ সেকশনে, সেই সেকশনে আমরা একটি নতুনভাবে একটি আয়োজন আজকে থেকে শুরু করলাম। সেটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। যে যেরকম ইচ্ছে সেইভাবে সেজে আসবে। ওরা সেজেও এসেছে। আজকের দিনটা খুব ভালো লাগছে ওদের এইভাবে পেয়ে। আমরা তো রোজ একই রকম ইউনিফর্মে ওদের দেখি, তো আজকে ওদের অন্যভাবে দেখতে পেয়ে আমরাও ভীষণ খুশি। এবং অবশ্যই আজকে মোটু পাতলু এসে একজন কার্টুন ক্যারেক্টার হিসেবে আমরা চিনি ওদের, তো বাচ্চারাও ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। বাচ্চাদের দিন, ওদের সাথে আজকে আমরা দিনটা একটু অন্যভাবে কাটালাম। একটা কার্টুনের দুই চরিত্র, খুব জনপ্রিয় চরিত্র মোটু পাতলু আমাদের মধ্যে এসছে। ওরা আমাদের বাচ্চাদের মাঝে মিশে গেছে, চকলেট দিচ্ছে। খুবই উৎসাহিত আমরা, দারুণ আমরা খুশি হলাম যে বাচ্চারা এত খুশি। আজকের দিনটা তো ওদের। আর গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশান হচ্ছে, আর্ট কম্পিটিশান হচ্ছে। হ্যাঁ, খুবই আজকে তো আপনারা মেনু তো অন্যরূপ। হ্যাঁ, মেনু আজকে স্পেশাল মিড ডে মিল আছেন। আমাদের চেয়ারম্যান স্যার এসছেন, উনিও বাচ্চাদের সাথে আজকে মিড ডে মিল গ্রহণ করবেন। ওনার সাথে শিশুদের সাথে মেনু রয়েছে। আজকে মাংস রয়েছে ওনাদের মধ্যে, স্পেশাল মেনু রয়েছে ওনাদের বাচ্চাদের জন্য।
আজ 14ই নভেম্বর শিশু দিবস এবং সেই উপলক্ষে জলপাইগুড়ির অনুভব হোমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটি পালিত হলো। শহরের রেসকোর্স পাড়াস্থিত কোরক হোমেও এক কর্মসূচির আয়োজন করা হয় অনুভব হোমের পক্ষ থেকে। কোঅর্ডিনেটর দীপশ্রী রায় বলেন, আজকে শিশু দিবস, সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন স্কুল, কোর্ট, সিডব্লিউসি চত্বর সহ অন্যান্য জায়গায় বিভিন্ন রকমের ফলের চারা গাছ রোপণ করা হয়। পরিবেশের স্বার্থে গাছ লাগানোর ভীষণ প্রয়োজন আছে। আজকে শিশু দিবস, তো শিশুরা বলেছে যে আমরা আজকের প্রোগ্রামটা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে উদযাপন করতে চাই, তাই আমরা বড়রা গাছের জোগাড় করে দিয়েছি এবং লাগানোর উদ্যোগটা পুরোটাই ওদের মানে বড় হওয়ার পিছনে যে জায়গাগুলোর অবদান খুব বেশি, যে স্কুলগুলোতে ওরা পড়ে, ওদের প্রাইমারি স্কুল, ওদের সেকেন্ডারি স্কুল, আমাদের এখানের যে কোর্ট আছে সেই কোর্ট এবং এই সিডব্লিউসি চত্বর এবং কোরক হোম, এইখানে এই 4টে জায়গায় ওরা গাছ লাগাচ্ছে আজকে, এবং ফলের গাছ, যাতে মানে শিশুরা, পাখিরা তারা খেতে পারে। আর মানে ফলের বীজ পাখিরা খাবে, আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, আবার চারা গাছ হবে সেটার থেকে। এবং ওরা বারে বারেই বলছিল যে পরিবেশের স্বার্থে এখন গাছ লাগানো ভীষণই দরকার, তাই আমাদের উৎসবটা আমরা এবার গাছ লাগিয়েই পালন করব। সেই জন্যই ওদের গাছের জোগাড় করে দেওয়া হয়েছে, ওরা গাছ লাগাচ্ছে। আজ শিশু দিবস, আর সেই দিবসকে সামনে রেখে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয় এবং সংগঠনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুভবের উদ্যোগেও বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি পালন করা হয়। এর পাশাপাশি একটি ইংরেজি বিদ্যালয়ের উদ্যোগেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের পাশাপাশি তাদের আহার করানোরও উদ্যোগ নিয়েছিল এই বিদ্যালয়। জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আজ বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা বিশেষ আনন্দে দিনটি কাটালো। উল্লেখ্য, শিশু দিবস উপলক্ষে শিশুদের আনন্দ উপভোগ করাতে এদিন কোনপাকড়ি বিবেকানন্দ হাই স্কুল, নেতাজি শিশু বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের পড়ুয়াদের তিস্তা উদ্যানে নিয়ে আসেন শিক্ষক শিক্ষিকারা। পার্কে হই হুল্লোড়ের পাশাপাশি বিভিন্ন খেলার সরঞ্জামের খেলাধুলো করে সময় কাটায় শিশুরা। জলপাইগুড়ি নেতাজি শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, আজ শিশু দিবস, আজকের দিনে ওদের আনন্দ দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পার্কে একটু হই হুল্লোড় করে কাটানোর পর বিদ্যালয়ে গান, গল্প, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ির কোনপাকড়ি উচ্চ বিদ্যালয়ের 50 জনের মতো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এদিন জলপাইগুড়ির তিস্তা উদ্যানে নিয়ে আসা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো সরকার বলেন, ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাদের একটু উৎসাহ দিতেই আজ শিশু দিবস উপলক্ষে তিস্তা উদ্যানে নিয়ে আসা। শিশুদের নিরাপত্তার কথা ভেবেই তিস্তা উদ্যানে ঘুরতে নিয়ে আসা হয়েছে। শিশু দিবসের এমন উদ্যোগে খুশি ছোট থেকে বড় সবাই। আজকে আমি তিস্তা উদ্যানে একটু ঘুরতে এসেছি, আজকে তো শিশু দিবস, তাই। কেমন লাগছে আজকে ঘুরে? কি দেখলে? খুব ভালো লাগছে। কি কি দেখলে? অনেক কিছু দেখলাম, দোলনা চললাম, অনেক কিছু দেখেছি। খরগোশ দেখছো? আমাদের মেইনলি ক্লাস 5টা আমাদের একদম স্টার্টিং ক্লাস আর কি, তা আমরা শিক্ষক শিক্ষিকারা সেই জন্য সিদ্ধান্ত নিয়ে ক্লাস 5টাকে আজকে নিয়ে আসা হয়েছে। ওরা আজকে ওদের মতো করে আনন্দ করবে, খেলাধুলা করবে, আর আমাদের ওদের জন্য একটু অন্য রকমের টিফিনেরও চিন্তা করা হয়েছে আজকে আর কি। এখানেই ওরা দুপুরে লাঞ্চ করবে, করে তারপরে আবার আমরা ওদের ব্যাক করে। কতজন বাচ্চা কাচ্চা আছে আজকে? এসছে আমাদের সাথে প্রায় 50 জন বাচ্চা। কি বলবেন আজকের এই দিনটার বিষয় নিয়ে? আজকের এই দিনটার বিষয় নিয়ে এটাই বলার যে সমস্ত সবচেয়ে বড় কথা যেই অবস্থা দাঁড়াচ্ছে দিনে দিনে, বাচ্চাদের সুরক্ষাটাই আমাদের সবচেয়ে বড় চিন্তা, যার জন্য আপনি বলতে পারেন, তা সেই জন্যও বলতে পারেন যে এই জায়গাটাকে চিন্তা করা, কেননা যেহেতু এই জায়গাটা একদম ঘেরা জায়গা, যে বাচ্চারা অনেক সুরক্ষিত থাকবে। মানে এখন আমাদের প্রাইম কনসার্ন হয়ে গেছে শিশু সুরক্ষাটাই সবচেয়ে বড়। সব বাচ্চারা, পৃথিবীর সব বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এটাই আমাদের একমাত্র। কে দেখছি যে আপনাদের স্টুডেন্টদের নিয়ে তিস্তা উদ্যানে, মানে কেন বিষয়টা একটু বলুন। আজকে শিশু দিবস, এখন ওরা তো ছোট, ওরা তো ব্যাপারটা বোঝে না, কিন্তু শিশু দিবসে বাচ্চাদের একটু আনন্দ দেওয়াটা হচ্ছে আমাদের দরকার।
হ্যাঁ, আমরা ভাবি যে বাচ্চারা যে সারাক্ষণ যে ক্লাসের মধ্যে থাকবে তা তো না, ওদের একটুখানি খেলাধুলোর দরকার, ওদের একটু আনন্দের দরকার। সেই জন্য আমরা আজকে ওদের কাছে আমাদের পার্কে আমরা নিয়ে এসেছি, সব বাচ্চারা মিলে হই হই করছে, ওরাও খুব আনন্দ পেল। কতজন বাচ্চা আসছে? আর আজকে আমরা 28 জন বাচ্চাকে নিয়ে এসেছি। আর আজকের দিনে কি কি কর্মসূচি নিয়েছেন এদেরকে নিয়ে? ওদের একটু খাওয়ানো হবে, ওদের সাথে একটু খেলা হবে, পড়াশোনাটা বাদ দিয়ে খেলাধুলা হবে, হইচই হবে, স্কুলে একটু গান গল্প। হ্যাঁ, গান গল্প হবে, যাতে ওরা একটু মজা করতে পারে। আপনার নাম আর কোন স্কুল থেকে এসেছেন? আমি নেতাজি শিশু বিদ্যালয় থেকে। আপনার নাম আর? আমার নাম জয়শ্রী চক্রবর্তী। কোন দায়িত্বে? প্রধান শিক্ষিকা। তীর ধনুক হাতে পথ অবরোধে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের কটূক্তি কৃষ্ণদাসের। জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ এবং জোয়ার আসরের অভিযোগ তুলে তৃণমূল নেতা কৃষ্ণদাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোস্ট ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েন চা বাগানের শ্রমিকরা। শিলিগুড়ি আসামগামী NH 31D রোড আসাম মোড়ের কাছে তীর ধনুক ধামসা মাদল নিয়ে স্লোগান সাউথের মধ্যে দিয়ে কৃষ্ণদাসকে ধিক্কার এই পোস্টার এবং কৃষ্ণদাসের ছবি দেওয়া কুশপুতল হাতে শ্রমিকরা রাস্তায় বসে পড়েন। অবরোধে বহু দূরপাল্লার গাড়ি আটকে পড়ে, কিছুটা হলেও সমস্যায় যাত্রীরা। কোতোয়ালি থানার আইসি সদর ট্রাফিকের পুলিশ আধিকারিকের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। তৃণমূল নেতা কৃষ্ণদাস আদিবাসীদের কটূক্তি করছেন, তাই এখানে এসে ক্ষমা চাইতে হবে কৃষ্ণদাসকে, এই দাবি তোলেন আদিবাসী সমাজ। পাশাপাশি কৃষ্ণদাসের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হোক, সেই দাবিও আদিবাসী সমাজের। সকাল 10টা থেকে অবরোধ চলছে, তবে এই বিষয়ে কৃষ্ণদাসকে টেলিফোন করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি। সুয়ার বলছে আমরা বলে কচু খাই, হাড়িয়া দারু খাই, খালি ভোট নিয়ে যায় আদিবাসীর জন্য। হ্যাঁ, আমরা বলে আদিবাসী সুয়ার বলে। কে বলছে এই কথাটা? কৃষ্ণদাস। কি করে তিনি? বাগান পাতা তুলি। উনি কি করে? পার্টি করে। কোন পার্টি করে উনি? টিএমসি। আপনার নাম কি? এখানে আইসে আমাদের কাজ আজকে না, আদিবাসীরা আদিবাসী বলে উত্তর বাচ্চা বলে বললে আমরা শুনবো নাকি? হ্যাঁ, আমরা কচু খাই, আমরা কচুগুলা খাই, ওই যে ভোটটা দেই তাতে ভোট কেন নিয়ে যায় হাড়িয়া দারু খেলা লোকগুলাকে, ওই জন্য আমরা আনন্দ দোলের। কি বলছে আপনাদের? হ্যাঁ, কি বলছে? কি বলছে আপনাদের? আমাদেরকে শুয়োরের বাচ্চা বলছে, শুয়োর কচু খায়, হাড়িয়া দারু খায়। কে কৃষ্ণদাস? কে কৃষ্ণদাস? ওই যে কি নাম, রামদাম আলীর। কি করে? LMB। কোন পার্টিগত পার্টি? কোন পার্টি? টিএমসি করে। টিএমসি করে। হ্যাঁ। কি নাম আপনার? কি নাম? আমার নাম সুমিতা বাগ। যাত্রী বোঝাই বেসরকারি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত এবং ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ির জাতীয় সড়কে ফাটাপুকুরে। ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে কালচিনির উদ্দেশ্যে যাচ্ছিল বেসরকারি বাসটি। ফাটাপুকুর ট্রাফিক মোড়ে সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়ে একটি ট্রেইলার গাড়ি। সে সময় ওই যাত্রী বোঝাই বাসটি ট্রেইলারের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে বাসের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে চালক সহ 23 জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আহতদেরকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। ছিলাম বাড়িতে, ফোন করে আওয়াজ শুনলাম জোরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে এসে দেখলাম ট্রাকের পিছনে সিগন্যাল দিছিল, লাল রেড সিগন্যাল দিছিল, ট্রাকের পিছনে ট্রাক দাঁড়ায় পড়ছে, ট্রাকের পিছনে বাস রোল করে ব্রেক রোল করে গিয়ে বাস মাইরে দিচ্ছে। কতজন আহত হতে পারে? 10-15 জন তো আমরাই পাঠাইলাম এখানে এসে দৌড়াদৌড়ি করে। মোটামুটি হাত পা লাগছে, মাথা মুথা ফাটছে, এরকম দেখলাম। তখন হসপিটালে গেলে বোঝা যাবে বাদ বাকি কি রিপোর্ট আছে না আছে। কি বুঝলেন কার গাফিলতি হতে পারে? এবার গাফিলতি, ফট করে সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রাফিক রেড দিয়ে দিচ্ছে, সামনে ট্রাক ব্রেক মারতে, বাস আলা স্পিডে ছিল, পিছনে এসে ব্রেক মেরে দিচ্ছে। বাসটা শিলিগুড়ি থেকে কালচিনি যাচ্ছিল, বীরপাড়া 80 মারা হয়। ফাটাপুকুর ট্রাফিকে। আমার নাম জয়দীপ শর্মা। ফাটাপুকুর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে। সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়। তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে রেফার করা হয়েছে। একজন NBMC-তে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে।
কতজন আহত হয়েছে? টোটাল যেটা একটা খবর যেটা পাওয়া গেছে টোটাল 23 জন আহত হয়েছে। এখানে 2 জনকে তার মধ্যে রেফার করেছে। দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল জলপাইগুড়ির মুন্ডা বস্তির 2 বোন। এই পরিস্থিতি দেখে এগিয়ে এলেন সরকারি আধিকারিক। আজ শিশু দিবস উপলক্ষে সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ওই 2 ছাত্রীকে উদ্যোগ নিয়ে বাড়ি থেকে নিজের গাড়িতে স্কুলে নিয়ে আসেন জলপাইগুড়ি সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার। এদিন বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদান করেন বিডিও। কোনো ছাত্রছাত্রীর বাবা ও মায়ের মধ্যে কেউ যদি মারা যান অথবা দুজনেই যদি না থাকেন তাহলে সরকারি উদ্যোগে তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের কিভাবে ছাত্রছাত্রীরা সুবিধা গ্রহণ করতে পারে তা নিয়ে ছাত্রীদের বোঝান তিনি। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েও আলোচনা করেন বিডিও মিহির কর্মকার। এদিনের আলোচনায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত ছাত্রীরাও। বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে থাকে। এই সব চক্রান্ত থেকে কি করে রেহাই পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত বোঝান সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক। অনুষ্ঠানের শেষে প্রত্যেক ছাত্রীদের হাতে উপহার তুলে দেন তিনি। বিডিও বলেন, আমরা খবর পেয়েছিলাম 2টি ছাত্রীর বাবা মারা যাওয়ার পর পড়াশোনায় ভীষণ সমস্যা হচ্ছে। আজ আমরা তাদের বাড়িতে পৌঁছে যাই। পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আধিকারিকরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে তারা পায় তার জন্য সব ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। স্কুলের শিক্ষিকা জয়শ্রী রায় বলেন, শিশু দিবস উপলক্ষে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন। বাবা মারা যাওয়ার পর ওই 2 ছাত্রীর বিভিন্ন সমস্যা হচ্ছিল, তাই আজ বিডিও সাহেব ওই 2 জনকে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন এবং অনুষ্ঠানে যোগদান করেন। বিভিন্ন সরকারি প্রকল্প, বাল্য বিবাহ, সামাজিক মাধ্যম ব্যবহার সহ একাধিক বিষয়ে আলোচনা করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বলে তিনি জানান। নবম শ্রেণীর পড়ুয়া অদ্রিজা সরকার জানালো, শিশু দিবস উপলক্ষে আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা থেকে আমরা সকলেই উপকৃত হব। আজকে আমরা সকলেই জানি যে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন অর্থাৎ শিশু দিবস। সেই উপলক্ষে আমাদের বিডিও স্যার আমাদেরকে কিছু কথা বললেন এবং আমাদেরকে সচেতন করে গেলেন যে আমাদের জীবন নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে তিনি আজকের দিনটি নিয়ে আমাদেরকে কিছু কথা বলেছেন। সেই কারণেই মূলত আমাদের এই বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠান করা হয়েছে। হ্যাঁ, অনেকে গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছিলেন। আমরা তাদের সান্নিধ্যে এসে খুবই ধন্য এবং আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমরা এর আগে এরকম অনুষ্ঠান খুব কমই পেয়েছি। সেজন্য আমরা সকল ছাত্রছাত্রী খুবই আনন্দ এবং আমরা খুব গর্বিত বোধ করছি নিজেদেরকে। আমার নাম অদ্রিজা সরকার, আমি জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আমার নাম জয়শ্রী রায়, আমি এই সেন্ট্রাল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সহশিক্ষিকা। আজকে আমাদের স্কুলে শিশু দিবস উপলক্ষে সদর বিডিও স্যার এসেছেন, এসে আমাদের বাচ্চাদের শিশু দিবস সম্পর্কে কিছু বললেন। আবার সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সম্পর্কে বললেন, যেমন হচ্ছে শিক্ষাশ্রী, মেধাশ্রী, ওয়েসিস, তারপর হচ্ছে এই যে বাল্য বিবাহ করা যাবে না, বা এই যে স্যার আজকে যে প্রকল্পটা বললেন সেটা হচ্ছে বাংলার মিশন প্রকল্প, তাই না? দুস্থ যে সমস্ত বাচ্চারা আছে যাদের বাবা মা নেই বা বিভিন্ন কারণে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের সরকারিভাবে যে সাহায্য করা হয় এটা অনেকেই জানে না। ওদের মান্থলি যে 4000 টাকা করে একটা স্কিম, সেটা আমরাও জানতাম না সঠিকভাবে। ঠিক আছে, আজকে আমরা জানতে পারলাম এবং সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। এইভাবে মানে সবাই জানতে পারবে এবং বাচ্চারা অনেক কিছু শিখতে পেলো এবং ভিডিও স্যার অনেক ওদের জন্য গিফট নিয়ে এসছে। এতটুকুই আজকে এই প্রোগ্রাম। হ্যাঁ, ওরা 2 বোন, একজন 9A সেকশনে পড়ে আর একজন 10B-তে পড়ে। ওদের বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভিডিও স্যার ওদের বাড়ির থেকে এখানে নিয়ে স্কুলে নিয়ে এসে এতজনের মাঝখানে ওদেরকে বোঝালেন যে কিভাবে পড়াশোনাটা করতে হবে, আর বাকি বাচ্চাদেরও বলেছেন যে পড়াশোনা ব্যাপারে আর কি। আমাদের অ্যাকচুয়ালি আমরা গতকালকে একটা খবর পেয়েছিলাম যে বাবা মারা যাওয়ার কারণে 2টো বাচ্চা পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা, প্লাস সংসারের তো বিভিন্ন রকম অসুবিধা থাকেই। তো সেই কথা ভেবে আমরা তাদের বাড়িতে গেছিলাম আজকে। তো বাড়ি থেকে ওদের পরিস্থিতি সম্পর্কে খবর নিই এবং আমাদের মানে সরকারি অফিসাররা যারা ছিল তারা ওদের কাছ থেকে কাগজপত্র নিয়েছে আজকেই, নিয়ে ওদের জন্য মিশন বাৎসল্য স্কিমের জন্য যে মানে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া সেটা ওদের কাছ থেকে আমরা নিয়েছি এবং আমাদের জেলা শাসক মহাশয়কে আমরা এগুলো পাঠিয়ে দেবো। আশা করি ওখান থেকে স্যাংশন হয়ে ওরা মান্থলি 4000 টাকা করে পাবে এবং ওই বাচ্চাগুলো এই স্কুলে পড়ে। আমি তাই ওদের সঙ্গে করে ওদের
এই স্কুলে যারা আরো বাচ্চারা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েতেরই বেশি স্টুডেন্ট এখানে থাকে, এখানে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। না, বন্ধ হয়নি, চলছিলই, কিন্তু বিভিন্ন রকম ভাবে অসুবিধার কথা আমি শুনতে পেলাম। অবশ্যই বাবা নাই, রোজগার করার কেউ নাই, অবশ্যই অসুবিধা। তো তারপরে ওদের যারা অন্যান্য যারা ওদের ক্লাসে পড়ে তাদেরকে নিয়ে আমরা এখানে আমাদের সরকারি বিভিন্ন স্কিম গুলো সম্পর্কে সকলকে, যেহেতু এই বাচ্চা দুটোর বাবা 1 বছর আগে মারা গেছে, এই বাচ্চা দুটো যদি 1 বছর আগে জানতে পারতো এই স্কিমটার কথা, তাহলে কিন্তু এই স্কিমটার সুবিধা অনেক আগে থেকে নিতে পারতো। কিন্তু যেহেতু এরা জানতো না, এরকম ভাবে অনেক বাচ্চাই জানে না, তার কারণে আমরা এইখানে এদের ক্লাসে এসে এবং এদের মানে দিদিমণিদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করলাম এদেরকে এই বিষয়গুলো অবগত করা। সরকারি বিভিন্ন কন্যাশ্রী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, এছাড়া মিশন বাৎসল্য স্কিমটা রয়েছে পিতৃমাতৃহীন অথবা পিতৃহীন অথবা মাতৃহীন বাচ্চাদের জন্য, সেগুলো সম্পর্কে এদের ওয়াকিবহাল করালাম। সোশ্যাল মিডিয়ার মানে ভালো দিকটাও বুঝালাম, খারাপ দিকটা অবশ্যই আমাদের আছে কিছু। এই সব বাচ্চা মেয়েরাই তো এখনকার বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ভিকটিম হয়ে যাচ্ছে, তো সেটার বিষয়ে ওদেরকে অবগত করালাম। চাইল্ড ম্যারেজ নিয়ে আলোচনা করলাম, যাতে বিবাহের ক্ষেত্রে ওরা সঠিক বয়সটা জানতে পারে এবং ওদের সম্মতি নিয়ে বিবাহটা দেওয়া হয়, সেক্ষেত্রে ওদেরকে বুঝালাম। এই বুঝানোর পরে আমরা একটা ছোট্ট গিফটের আয়োজন করেছিলাম আজকে, যেহেতু শিশু দিবস, সেহেতু আমরা গিফট ওদেরকে দিলাম, ওরা খুব খুশি। হ্যাঁ, আজকে শিশু দিবস বলেই মূলত আজকের এই অনুষ্ঠানটা। হ্যাঁ, আমি ওদেরকে, যেহেতু ওরা গ্রাম পঞ্চায়েতের স্টুডেন্ট বেশিরভাগ, তো ওদের সঙ্গে আমার ফোন নাম্বারটা শেয়ার করেছি, যদি ওদের কখনো এরকম ধরনের কোনো সমস্যায় ওরা পড়ে তাহলে যাতে আমাকে জানাতে পারে সরাসরি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন, সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি পরিদর্শনে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মনীষীদের মূর্তি ভাঙার কাণ্ডে নিন্দার ঝড় শহর জুড়ে। এবার ঘটনাস্থলে পৌঁছালেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উল্লেখ্য, শিলিগুড়ি 47 নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে 10টি মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব। অভিযোগ, গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলিকে ভাঙার চেষ্টা করেছে। ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টা করা হয়। স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস সেখানে যান। এরপর প্রধাননগর থানায় জানানো হয়। পরবর্তীতে পুলিশ এলাকায় আসে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস এবং বুধবার সেই স্থানে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানান মেয়র। পাশাপাশি যারা প্রকৃত দোষী তাদের কঠোর শাস্তির দাবি করেন মেয়র। ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি। অবিলম্বে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হবে বলে আশাবাদী মেয়র। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মেয়র জানান, খুব শীঘ্রই শিলিগুড়িতে যে সমস্ত জায়গায় মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে কড়া নজরদারি রাখা হবে এবং সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে এলাকাটি, যাতে আগামীতে এমন ঘটনা আর কোনো অসৎ ব্যক্তি না ঘটাতে পারে সেই দিকে 100% নিশ্চিত থাকবে শিলিগুড়ি পৌর নিগম। এমনটাই জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা, আমরা নিন্দার ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমাজ সংস্কারক পঞ্চানন বর্মা এবং অন্যান্য কিছু মনীষী যাদের আদর্শে সারা দেশ এবং জাতি পরিচালিত হয় এবং যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সারা বিশ্বে সমাদৃত, তাদের মূর্তিকে এইভাবে লাঞ্ছনা করা আমরা তীব্রভাবে নিন্দা করি। এফআইআর করা হয়েছে। আমরা আজকে
কমিশনার অফ পুলিশকেও কর্পোরেশন থেকে ওই কাউন্সিলর যে এফআইআর করেছে অমরানন্দ, তার রেফারেন্স দিয়ে আমরা কমিশনারকে ডিটেল ব্যাপারটা জানিয়েছি। খুব দ্রুত দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তি, এটা আমরা তদন্ত করে শাস্তি দেওয়ার, তাদের চিহ্নিত করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। এবং আমরা এইখানে এবং শিলিগুড়ির যেখানে যেখানে আমাদের মনীষীদের মূর্তিগুলো আছে, আমরা খুব দ্রুত সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেটাকে প্রপারলি মনিটর করা, সেই ব্যবস্থাটা আমরা করছি, যাতে আমাদের শিলিগুড়ি শহরে কোথাও কোনো মনীষীর মূর্তি অসুরক্ষিত না থাকে। এই ধরনের ঘটনা প্রতিটি খুব একটা শিলিগুড়িতে হয়েছে বলে আমার জানা নেই। 2-4 বার হয়েছে, একেবারে হয়নি তা নয়, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক তীব্র ভাষায় নিন্দা করে এবং সারা শিলিগুড়ির মানুষ এবং এখানে যারা অধিবাসী তাদেরও বলব যে সবাই এই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসা উচিত এবং তারাও সচেতন থাকবে। এই ধরনের ঘটনা কেউ করলে সেটা আমাদের জানালে পুলিশ প্রশাসন, পুরসভা, এখানকার কাউন্সিলর, নাগরিক সবাই মিলে আমরা এটা প্রতিরোধ করবো। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি। শীত পড়তেই পানীয় জলের সমস্যা। সরকারি উদ্যোগে রিজার্ভার হলেও জল পাচ্ছে না গ্রামের মানুষজন। জল জীবন মিশন প্রকল্পে প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ কর্মসূচির সফল রূপায়ণ নিয়ে চাপানুতোর শুরু হয়েছে মালবাকের উদলাবাড়িতে। 2022 সালে চেল নদীর ধারের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের কথা ভেবে নতুন করে একটি জলাধার নির্মাণের কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। 10 কোটি টাকার এই প্রকল্পে 3 লক্ষ লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধারের নির্মাণ কাজ বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে, জলাধার ও পাম্প হাউস নির্মাণ শেষে ইতিমধ্যেই চেল নদী পাড়ের প্রায় 1200 পরিবারে প্রতিদিন বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করার কাজ সম্প্রতি শুরু করা হয়েছে। যদিও পিএইচই দপ্তরের এই দাবি মানতে নারাজ শাসক দল তৃণমূল এবং স্থানীয় মানুষেরা। তৃণমূলের দখলে থাকা উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাজরুল হক বলেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের আশেপাশের কিছু বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হলেও চেল কলোনি, শান্তি কলোনি, হিম্মত কলোনির প্রায় 70% বাড়িতে এখনো জল পৌঁছায়নি। 1200 পরিবারের দাবি একেবারেই ভুল। কোথাও মাটির নিচে পাইপ বসানো হয়নি, কোথাও আবার জলের কল বসানোর কাজ বাকি রয়েছে। উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাজরুল হকের কথায়, সংশ্লিষ্ট ঠিকাদারের কাজে ঢিলেমি এবং দপ্তরের সঠিক নজরদারির অভাবে সাধারণ মানুষের জন্য জরুরি এই প্রকল্পকে ঘিরে চূড়ান্ত টালবাহানা চলছে। এ প্রসঙ্গে চেল কলোনির বাসিন্দা কৃষ্ণ ঘোষ, রেণু ঘরামি, সুম্মা ঘরামিরা বলেন, আমাদের এলাকায় মাটির নিচে পাইপ বসানোর কাজ হলেও এখনো পর্যন্ত জল সরবরাহের সংযোগ দেওয়া হয়নি। যখনই আমরা জলের কথা বলি তখনই আধিকারিকেরা জানান এর মধ্যে জল পাবেন, কিন্তু এখনো জল পাইনি। তাহলে বাড়ি বাড়ি কল লাগিয়ে দেওয়ার কি মানে? পিএইচই দপ্তর সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে। হয়েছে, কিন্তু 10-12টা বাড়িতে এখনো জল দেয় নাই। কিন্তু রাস্তার সাইডে একটা লিক আছে, জল তো বের হয় প্রচন্ড, মানে অনেক জল নষ্ট হয়। এমনি জলের সমস্যা আছে আপনাদের? জল সমস্যা আছে আমাদের। এমনি কোথা থেকে জল খান? আমাদের বাড়ির নিজস্ব মানে কল বসেছে বাড়িতে। ওই জল এখনো আসেনি? এখনো আসেনি। জানিয়েছিলেন আপনারা? জানিয়েছিলাম, বললো যে এখানে তো মোটা পাইপ দেওয়া আছে, সরু পাইপটা হোক তারপর দেওয়া যাবে। কতদিন হলো চালু হয়েছে এটা? চালু হয়েছে 2-3 মাস। 2-3 মাস এখনো পাননি? এখনো পাইনি। কত বাড়িতে পাইছে এরকম? এখানে তো কত বাড়ি পাইছে এখন বলতে পারলাম না, মোটামুটি তো 10-12 বাড়ি এখনো পায়নি। আপনাদের সব সমস্যা হচ্ছে না জলের জন্য? সমস্যা হচ্ছে, কিন্তু দিলে ভালো হয়। কোন জায়গা এটা? এটা উদলাবাড়ি চেলকলোনি। আপনার নাম? সুমিতা রায়। এখানে যে ট্যাঙ্কি দেওয়া হয়েছে নতুন চেলকলোনিতে, তো কিছু কিছু বাড়িতে কালেকশনই দেওয়া হয়নি। আর যাও কালেকশন হচ্ছে, এক জায়গায় ট্যাঙ্কি পাইপ ফাটা আছে, জল লিকেজ হচ্ছে। আমরা আশা করব যে প্রত্যেকে যেন জলটা পায়। আর লিকেজগুলো ঠিক মেরামত করার ব্যবস্থা করা হোক। এটা কতদিন আগে হয়েছে? এটা মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেছে, চালু হয়ে গেছে। হ্যাঁ, এই সরকারি উদ্যোগ এটা? হ্যাঁ, সরকারি উদ্যোগ। তো আপনি অন্যান্য বাড়িরা কি জল পাচ্ছে? না, অনেকে পাচ্ছে না। আর কিছু পাচ্ছে? কিছু পাচ্ছে, অনেক বাড়িতে কালেকশনই দেওয়া হয়নি। জল টিএসসি ডিপার্টমেন্ট ধরো তো অনেক দিন ধরে কাজ করতেছে, কিন্তু এখনও অর্ধেক বাড়িতে জল পৌঁছায়নি। এটা বলা হয়েছিল টিএসসি ডিপার্টমেন্ট, সেদিন অভিষেক মালাকার বাবু আসছিলেন, দেখলেন, এবং এত বড় রিসিভার, তাও এখন অর্ধেক বাড়িতে জল পৌঁছায়। দীর্ঘদিনের কাজ,
জনগণের সুবিধার জন্য মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা দিচ্ছে, অথচ জনগণ সুবিধা পাচ্ছে না। আমাদের কাছে প্রায় অভিযোগ আসে যে এই বাড়িতে জল নাই, ওই বাড়িতে পাইপলাইন কানেকশন নাই, দীর্ঘদিন থেকে এই সমস্যা। পাইপ ফাটা, একবার জয়েন করে কিছুদিন যে আবার ফাটে, জয়েন করে কিছুদিন যে আবার ফাটে, এই অবস্থার মধ্যে এখন পড়ে আছে। সেদিন অভিজিৎ মালাকার বাবু আসেন, উনি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ওনার সাথেও কথা বললাম, বললো আমি দেখছি, এবং যেসব এলাকায় কালেকশন হয়নি ওই এরিয়াগুলো আমি ওনাকে দেখাইলাম, ঠিক আছে, উনি বললো নেক্সটে করে দিবে, এই পর্যন্ত। কিন্তু এখনও বলতে গেলে 50% বাড়িতে জল পৌঁছায়নি। এটা তো আপনাদের কথা শুনতে হচ্ছে না? আমাদের শুনতে হচ্ছে, জনগণ অলরেডি আমাদের বারবার বলতেছে যে এতদিন ধরে কাজ হচ্ছে, কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে না, আমরা কোনো সুবিধা পাচ্ছি না জলের। এমনিতেও উদলাবাড়িটা এই বিগত দিন থেকে ভীষণ জলের অসুবিধা, প্রায় ড্রাই সিজন আসলে জল শুকায় যায় জলের খুব বেশি। হ্যাঁ, এই অসুবিধাগুলো জনগণ ভোগ করতে হচ্ছে। জনগণ বলবে তো কথা, আমাদেরই শুনতে হয় কথা, আমরাও সেইভাবে যোগাযোগ করি, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। তো আশা করি আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসসি ডিপার্টমেন্টে দেখবেন বিষয়গুলো। আমার নাম তাসিরুল হক, উদলাবাড়ি। জলপাইগুড়ির পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রদের দ্বারা অনুষ্ঠিত হলো বইদান কর্মসূচি। সংগঠনের নাম জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটি আজ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, সংগঠনের সদস্য বা প্রাক্তনীরা সারা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। আজ তারা সকলেই সমবেত হয়ে সংগঠনের তরফে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য বেশ কিছু বই কর্তৃপক্ষের হাতে তুলে দেন। সংগঠনের সভাপতি অপরেশ দত্ত বলেন, আমাদের সংগঠন বিভিন্ন সামাজিকমূলক কাজের সাথে যুক্ত রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমরা একসময় পাস আউট হয়েছি, তাই প্রাক্তনীরা মিলে আমাদের সংগঠনের তরফে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিছু বই আমরা ইনস্টিটিউট কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি, যাতে প্রয়োজন অনুসারে তারা ছাত্রছাত্রীদের হাতে দিতে পারেন বলে তিনি জানান। সেটা হচ্ছে যে কলেজের মাধ্যমে যদি আমরা এই যে বই ডোনেশন, সেটা এমন কিছু বিরাট ব্যাপার নয়, কিন্তু এটা একটা সিম্বল যে আমরা এই ধরনের অর্গানাইজেশন তৈরি করেছি এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি। বইগুলো হচ্ছে এই বইগুলো আমরা নতুন কিনেছি, সেকেন্ড ইয়ারের 4টে উইংসের জন্যই কেনা হয়েছে। 3 সেট বোধহয়, না 3 সেট না 4 সেট করে, হ্যাঁ 2 সেট করে প্রত্যেকটা উইংসের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কেনা হয়েছে, এবং এগুলো আমরা কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেব, এবং কলেজ কর্তৃপক্ষ এর কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেটা কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে। এই বইগুলোকে আপনারা সংগঠন থেকে কিনেছেন? আমরা সংগঠন থেকে নিজস্ব, মানে সংগঠন থেকে আমরা ব্যক্তিগত নিজস্ব তহবিল থেকে। এগুলো কোথায় কোথায় দেন? শুধু আজকে যেরকম এখানে করছেন দিচ্ছেন, অন্যান্য জায়গায় না, অন্যান্য জায়গা বলে কথা, আমরা বেস্ট অন জেপিআই, জলপাইগুড়ি পলিটেকনিকের আমরা এক্স স্টুডেন্ট, এখান থেকে যে বিদ্যা অর্জন আমরা করেছি, সেই অর্জনের জন্য আজকে আমরা জীবনের প্রতিষ্ঠা পেয়েছি বলে বিশ্বাস করি আমরা প্রত্যেকে। এবং সেই যে ঋণ আমাদের জলপাইগুড়ি পলিটেকনিকের উপর, সেই ঋণের থেকে কিছু যদি আমরা পরিশোধ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য। কারা রয়েছে আজকে উপস্থিত? এখানে উপস্থিত বলতে আমাদের প্রাক্তন শিক্ষক ছিলেন মেকানিক্যালের শ্রী দীপক চক্রবর্তী রয়েছেন। তিনি একটা নতুন নিউ হোস্টেল বলে একটা হোস্টেল, যেখানে আমরা থেকে পড়াশোনা করেছি, সেই হোস্টেলের সুপার ছিলেন। এখানে প্রাক্তন ছাত্র রাজীব রাউত রয়েছে। রাজীব রাউত এই কলেজ থেকেই কোরিয়ার কোর্সের ফার্স্ট ব্যাচ, 79-এ পাস আউট, সে রয়েছে। তাছাড়া এখানে 81 পাস আউট যারা রয়েছে, সেখান থেকে শুরু করে মানে বর্তমান ছাত্র, সমস্ত ইয়ারের কিছু না কিছু সবাই আছে। আপনার নাম? আমার নাম অপরেশ দত্ত। আমি এখান থেকে 81-এ সিভিল নিয়ে পাস আউট হয়েছি, এবং তারপরে আমি বিভিন্ন সংস্থায় কাজ করেছি, এবং রেল থেকে রিটায়ার করে গেছি 2016 জানুয়ারিতে। আমি এই সংগঠনের প্রেসিডেন্ট। 6 বছর পর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল নিজের জয়কে ধরে রাখলো। বৃহস্পতিবার তৃণমূলের 3টি সমবায় সমিতিতে জেতা 25 জন সদস্যকে সংবর্ধিত করা হয়। ব্যাংকের তরফে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ চক্রবর্তী। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অধীনে হলদিবাড়ি, বিধাননগর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় মোট 400টি সমবায় সমিতির মধ্যে 130টি সমবায় সমিতির নির্বাচনী প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের জোরদিঘি, বামনপাড়া ও হলদিবাড়ি ব্লকের ফতে মাহমুদ এবং মা আনন্দময়ী সমবায় সমিতির নির্বাচনে 27টি
30টি আসনের মধ্যে 25টিতে তৃণমূল এবং 2টিতে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক জয়ী হয়েছে। কুচবিহার জেলা, শিলিগুড়ি মহকুমা, আলিপুরদুয়ার জেলা। এই এখন আলিপুরদুয়ার জেলাটা শুরু হয়নি, হবে। তো এই কারণ যেহেতু আলিপুরদুয়ার একটা ভোট ছিল, সেই কারণে ওটা আপাতত স্থগিত আছে। ওটাও প্রক্রিয়া চলছে, ওটারও 70% প্রক্রিয়া কমপ্লিট, কিন্তু এই ভোটের জন্য 23 তারিখ অবধি ওটা একটু বন্ধ আছে। এই যে এলাকাগুলোতে যে প্যাক্সগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে 3টে প্যাক্সের নির্বাচন অফিসিয়ালি আজকে আমরা অ্যানাউন্স করে দিলাম। তাতে 3টেতেই অ্যাবসলিউটলি আমাদের ভোট তৈরি হয়েছে এবং পিসফুলি হয়েছে। বিরোধীদের কোথাও কোনো মানে এরকম অভিযোগ নেই যে তারা নমিনেশন পেপার পাননি বা নমিনেশন জমা দেননি, দিয়েছেন। তাদেরও 2-1টি জায়গায় তাদেরও প্রতিনিধি জিতেছে, তো সেটা দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে, বলতে পারবে না, ঠিক আছে। এবং এই যে পিসফুলি এটা করা আর প্যাক্সের নির্বাচন না করলে কৃষকদের খুব ক্ষতি হচ্ছিল। আমাদের প্রায় এখানে বিগত 18 সালের পর থেকে প্যাক্সের নির্বাচনই হয়। 18 সালের লাস্ট প্যাক্সের নির্বাচন হয়েছিল। আজকে 6 বছর পর প্যাক্সের নির্বাচন হচ্ছে এবং সেই প্যাক্সগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীরা জিতে আসছে এবং পিসফুলি হচ্ছে, এটাই বড় কথা। এবং তারা দায়িত্ব নিয়ে বোর্ড গঠন করার সাথে সাথে এই যে কৃষকদের ঋণ দেওয়ার প্রক্রিয়াগুলো কোথাও কোথাও স্থগিত ছিল, তারপরে মানে যারা ধরুন লোন নিয়েছে লোন ফেরত দেয়নি সেই প্রক্রিয়া স্থগিত ছিল, তারপরে উন্নয়নের কাজগুলো স্থগিত ছিল, ঠিক আছে, সেটা গতি পেল। বলছি টোটাল প্যাক্স কত? এই যে এখন 130টা প্যাক্সের নির্বাচন চলছে। কিন্তু তার মধ্যে অধিকাংশতেই আরো হবে এরকম অধিকাংশ প্যাক্সের দেখুন নমিনেশন ইত্যাদি প্রক্রিয়া অনুযায়ী দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই শাসক দলের টোটাল কত নাম্বার অফ প্যাক্স? 130 হচ্ছে এখানে আছে জেলায়। হ্যাঁ, তাহলে 3টে মানে আমাদের সোসাইটি হচ্ছে প্রায় 400 সব এই 3টে জেলা মিলে। হ্যাঁ, সেটাই ঠিক আছে। তার মধ্যে 130টি প্যাক্সে নির্বাচন করার মতন পরিকাঠামো আছে। মানে প্যাক্স থাকলেই তো হলে নির্বাচন পরিকাঠামো থাকতে হবে, তা যে নির্বাচনে তাদের ভোটার লিস্ট ঠিক আছে কিনা, নির্বাচনের পরিকাঠামো আছে কিনা, সেখানে নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কিনা, এগুলো দেখে ইলেকশন কমিশন এটাকে ঠিক করে। কটা নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল কি, এবং সেখানে শুধুই রাজ্যের শাসক দল জিতেছে নাকি বিরোধীরাও প্রতিদ্বন্দ্বিতা করেছে? প্যাক্সে 130টার মতো প্যাক্স আছে আমাদের, যেটাতে নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে। বাদবাকি যে প্যাক্সগুলো আছে এখনো নোটিফিকেশন হয়নি, চলছে। নির্বাচন কমিশন খেপে খেপে নোটিফিকেশন করছে আর কি। সেই ক্ষেত্রে যে কটা নোটিফিকেশন হয়েছিল তার মধ্যে প্রথম যে 3টে প্যাক্সের নির্বাচন হয়ে গেছে, 3টেতেই অ্যাবসলিউটলি আমরা জিতেছি। হ্যাঁ, 1-2টো প্রতিনিধি বিরোধী বলতে একটা জায়গায় একটি প্রতিনিধি বামফ্রন্টের জিতেছে, বিজেপির কোথাও কোনো প্রতিনিধি জেতেনি, সেটা হচ্ছে জোড়াদিঘিতে। তাছাড়া অ্যাবসলিউটলি সবকটাতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত যারা প্রার্থী, শাসক দলের প্রার্থী, তারাই জিতেছেন। প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্যাক্সের নির্বাচন দীর্ঘদিন বন্ধ ছিল। জেলা সমবায়ে নির্বাচন হতো, কিন্তু প্যাক্সের নির্বাচন বন্ধ ছিল, বিভিন্ন কারণে বন্ধ ছিল, ঠিক আছে। আপনারা জানেন এই প্যাক্সের নির্বাচন করতে গিয়ে কিছু কিছু জায়গায় একটা দাঙ্গা হাঙ্গামা, একটা বিরোধ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরে হাইকোর্টের ইন্টারফেরেন্সে বন্ধ ছিল। কিন্তু রাজ্য সরকার স্ট্রিক্ট ডিসিশন নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সব প্যাক্সের নির্বাচন করতে হবে রাজ্য জুড়ে। সেই ক্ষেত্রে জলপাইগুড়ি জেলাকে প্রথম টেস্ট কেস হিসাবে দেওয়া হয়েছিল দায়িত্ব, এবং গুরু দায়িত্বটা আমার উপরে পড়েছিল যে এখানে কিন্তু পিসফুলি করতে হবে, কোথাও কোনো যেন ডিসপিউট না হয়। আমরা আনন্দিত যে জলপাইগুড়ি জেলা, হলদিবাড়ি ব্লক, কুচবিহার জেলা, শিলিগুড়ি মহকুমা, আলিপুরদুয়ার জেলা, এই এখন আলিপুরদুয়ার জেলাটা শুরু হয়নি, হবে। তো এই কারণ যেহেতু আলিপুরদুয়ার একটা ভোট ছিল, সেই কারণে ওটা আপাতত স্থগিত আছে, ওটাও প্রক্রিয়া চলছে, ওটারও 70% প্রক্রিয়া কমপ্লিট, কিন্তু এই ভোটের জন্য 23 তারিখ অবধি ওটা একটু বন্ধ আছে। এই যে এলাকাগুলোতে যে প্যাক্সগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে 3টে প্যাক্সের নির্বাচন অফিসিয়ালি আজকে আমরা অ্যানাউন্স করে দিলাম। তাতে 3টেতেই অ্যাবসলিউটলি আমাদের ভোট তৈরি হয়েছে এবং পিসফুলি হয়েছে। বিরোধীদের কোথাও কোনো মানে এরকম অভিযোগ নেই যে তারা নমিনেশন পেপার পাননি বা নমিনেশন জমা দেননি, দিয়েছেন। তাদেরও 2-1টি জায়গায় তাদেরও প্রতিনিধি। সিএবি অনুমোদিত বেঙ্গল ভার্সেস হিমাচল প্রদেশের আন্ডার-23 এর এর খেলাতে লোকাল ম্যানেজারের দায়িত্ব পেল জলপাইগুড়ি ডিএস এর সঙ্গে যুক্ত এবং এসএ কোচিং সেন্টারের কোচ পার্থ প্রতিম মণ্ডল।
লোকাল ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন তিনি, ফলে জেলা ক্রীড়া সংস্থাও আরো এক ধাপ এগিয়ে গেল। আজ এই দায়িত্ব তিনি যথাযোগ্যভাবেই পালন করবেন বলে তিনি জানান। এই খবরে খুশি প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তারাও। আগামীকাল তিনি রওনা দিচ্ছেন। হিমাচল প্রদেশের লোকাল ম্যানেজারের দায়িত্ব এই প্রথম কোচ হিসেবে তিনি পেলেন। এজের বেঙ্গল ভার্সেস হিমাচল প্রদেশের খেলা অনুষ্ঠিত হচ্ছে ইডেন উদ্যানে আগামী 15 নভেম্বর থেকে। সেখানে আমাকে দায়িত্ব সিএবির থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, হিমাচল প্রদেশের লোকাল ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আন্ডার কত? আন্ডার 23 হচ্ছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। গত এক মাস যাবৎ ওদলাবাড়িতে কৃষ্ণ কৃপা গৌরীয় মঠের পক্ষ থেকে শুরু হয়েছে হরিনাম ও নগর সংকীর্তন। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এই নগর কীর্তনে। আর বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি কৃষ্ণ কৃপা গৌরীয় মঠের পক্ষ থেকে রাধা গোবিন্দের নগর বিহার অনুষ্ঠান হলো ওদলাবাড়িতে। এদিন রাধা কৃষ্ণকে পালকিতে করে ওদলাবাড়ি এলাকায় ঘোরানো হয়, চলে নাম সংকীর্তন। এদিন মহিলা এবং পুরুষেরা কীর্তনে তালে তালে কোমর দোলায়, চলে আতশবাজি। এই উৎসবে প্রচুর ভক্তের সমাগম হয়। আগামী শুক্রবার রাস পূর্ণিমার দিন এই উৎসব সমাপ্ত হবে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শিশু দিবস উপলক্ষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের সংগঠনগুলির পক্ষ থেকে পালিত হলো বিভিন্ন কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কোথাও বৃক্ষরোপণ, কোথাও মিড ডে মিলে বিশেষ মেনু, কোথাও বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তিস্তা উদ্যানে সময় কাটানোর মধ্যে দিয়ে পালিত হলো দিনটি। পানীয় জল সরবরাহ নিয়ে চাপানোতর শুরু হয়েছে মাল ব্লকের ওদলাবাড়িতে। সরকারি উদ্যোগে রিজার্ভার হলেও জল পাচ্ছে না গ্রামের মানুষজন। দপ্তরের সঠিক নজরদারির অভাব এবং ঠিকাদারের কাজে ঢিলেমির অভিযোগ করলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।